কিংবা প্রাসঙ্গিক কিংবা বাস্তবসম্মত মনে হয়নি। সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং সেখান থেকে একটা কমন মিনিমাম ন্যাশনাল চার্টার তৈরি হবে। সেইগুলোর মধ্যে আলোচনাটা হবে যে কোনগুলো আসলে আমরা নির্বাচনের আগেই সম্পন্ন করতে পারি, কোনগুলো আমরা নির্বাচনের পরে করতে পারি। মৌলিক কাঠামোগত সংস্কার, জনপ্রতিনিধি লাগবে, এইটুকু কমন সেন্স সবারই আছে, আশা করি হয়তো ভবিষ্যৎ তৈরি হবে অথবা তৈরি হতে হবে। মানে আমরা এর উপর আস্থা রাখি না, ওর উপর আস্থা রাখি না বললেই হবে না, কারণ জগৎ কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে। সুতরাং জগতের নিয়ম বদলে দিয়ে কারো উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। কাজে আমাদের যদি টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। সুতরাং যারা এগুলো ভাবছে অর্বাচীনতা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ঠিক করা দরকার কোন কোন সংস্কার, এবং সেগুলি স্টেক হোল্ডারের গুরুত্বপূর্ণ আলোচনা, যে এই ABCD এগুলো আসলে নির্বাহী আদেশে কিংবা এখনই সংস্কার সম্পন্ন করা হবে, যেটা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে মৌলিক সংস্কার, কাঠামোগত সংস্কার, সেটা আসলে জনপ্রতিনিধিদের দ্বারা র্যাটিফাইড হতে হবে, তাদেরকে লাগবে, অথবা পার্লামেন্ট নির্বাচন লাগবে একটা সংস্কার সম্পন্ন করার জন্য। এই দুইয়ের বাইরে কোনো প্রক্রিয়া নেই। আচ্ছা, অমুক দলের প্রতি আমাদের আস্থা নেই, ক্ষমতায় গেলে করবে না, 3 জোটের রূপরেখা করে নাই, সুতরাং করে নাই যদি, এবং তারাই যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সেই দেশের ভবিষ্যৎ মানুষ এখন ওইটার জন্যই প্রস্তুত। এটা মনে রাখা দরকার। একটা দেশের মানুষ প্রস্তুত না, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সবচেয়ে ভালো বুঝি, আমি আগে আগে সব ঠিক করে ফেলবো, এটা কোনো দেশে হয় না। মানুষকে আগে প্রস্তুত হতে হয়। জনগোষ্ঠী যদি একটা দলকে নির্বাচিত করে এবং তারা যদি কোনো কিছু না করে, তাহলে বোঝা যাবে যে জনগণ এখনো প্রস্তুত না। এটা তো আমাদেরকে সেই জায়গায় নিতে হবে, সেই কাজের জায়গাতে তো নেওয়া দরকার। কিছু একটা করে ফেললাম মানে ফাঁক ফোকর দিয়ে, তারপর সেটা মনে করলাম বাংলাদেশটাকে বদলে দিবে, এগুলো হচ্ছে শিশু সুলভ চিন্তা ভাবনা। এইগুলো নিয়ে সাথে আমরা একমত নই। আমি আগে এইভাবে কথা বলিনি, কিন্তু আজকে থেকে ভাবেছি যে আজকাল কথাবার্তা খুব স্ট্রেট কাট বলা দরকার। অনেক রাজনীতিতে বাগাড়ম্বর জমেছে, বাগাড়ম্বরের বিরুদ্ধে কথা বলা দরকার। আচ্ছা, শেষ আমি এখানে আসি। এখানে কতগুলো আলোচনা উঠেছে, মানসিকতা বদলাতে হবে। দেখুন, বাংলাদেশের মানুষের মানসিকতা বদলেছে। না বদলালে 1600 মানুষ এভাবে গুলির সামনে দাঁড়াতো না, 30,000-এর উপরে গুরুতর আহত হতো না, হাজার হাজার চোখ বন্ধ হতো না। মানসিকতার এটা একটা বদলের পরিষ্কার মানে যাকে বলে কি বলবেন এটাকে, মানে এটার একটা প্রমাণ। কিন্তু একই সাথে আমরা যদি বলি যে আমরা কি আবার এই 6 মাসে চুরি হতে দেখছি না, ঘুষ দেখছি না, আইন ভঙ্গ করতে দেখছি না, ট্রাফিক ব্যবস্থাপনা অব্যবস্থাপনা দেখছি না, ওরে ল্যাং মারা দেখছি না, সবই দেখছি। যা যা আমরা দেখেছি তাই দেখেছি। তাহলে আমরা কি আসলে কোনো মানসিকতা বদল ঘটেনি? দুইয়ের মধ্যে পার্থক্যের জায়গাটা করা দরকার। মানসিকতার বদল যে আমাদের এখানে ঘটে, বড় ঘটনাগুলোতে আমরা দেখি, কিন্তু ছোট লেভেলে ব্যক্তিগত পর্যায়ে মানসিকতার বদল ঘটতে গেলে সিস্টেমের মধ্যে পরিবর্তন আসতে হবে। আমি যদি দেখি যে আমি আইন ফলো করতে গিয়ে সবার পিছনে থাকবো, সেখানে আইন ফলো করবে না। বাংলাদেশের মানুষ, সিঙ্গাপুর, জাপান উদাহরণ আমাদের হক ভাই দিয়েছেন। আর এই ক্যান্টনমেন্টের বাইরে দেখেন না, আপনি জাহাঙ্গীর গেট দিয়ে ভিতরে ঢুকলে রাস্তাঘাট ঠিক হয়ে যায়। আর বলতে পারেন ওখানে ট্রাফিক কম, ওখানে ব্যবস্থাপনা আছে বলেই আইনটা আপনি মানেন, ব্যবস্থাপনা নাই বলে আপনি আইনটা মানেন না। এটাই তো খুব পরিষ্কার হিসাব। এখন আমাদের প্রথমত পরিবর্তনটা ডিম আগে না মুরগি আগে তর্ক না করে, বাংলাদেশের মানুষ মানসিকতা পরিবর্তনের নানান প্রমাণ ইঙ্গিত সবই দিয়েছে। আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা, আইনগত পরিবর্তন করা, যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে। একটা সিস্টেম যদি তৈরি হয় তাহলে ব্যক্তি পর্যায়ে সে ওই সিস্টেমের অনুগত হতে বাধ্য হবে। ফলে রাষ্ট্রে আগে পরিবর্তন আনতে হয়। ব্যক্তি মানুষ বদলে 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 একদিন রাষ্ট্র বদলে ফেলবে, এটার একটা রেসিপ্রসিটি আছে, অবশ্যই রেসিপ্রসিটি আছে। কিন্তু আমি যদি এখন এই মুহূর্তের কাজ ধরি, ব্যক্তি মানুষের বদলের মধ্যে দিয়ে অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের পরে সিস্টেমিক চেঞ্জ দরকার, সেটা আরো গভীরতর পরিবর্তন আনবে। সুতরাং এই জায়গাতে আমাদের কতগুলো চেঞ্জের জায়গা দরকার। আপনারা যে কথাগুলো বলেছেন, আমি ধরে নিতে পারি যে সাংবিধানিক অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, ন্যায়পালের পদ যদিও সেটা তৈরি করা হয়নি, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক অডিটর জেনারেলের পোস্ট, মানবাধিকার কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, এইগুলোকে এমনকি অ্যাটর্নি জেনারেলের পোস্ট, এগুলো সবই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এখন সাংবিধানিক জায়গা থেকে এগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ডিক্লেয়ার করা দরকার, কারণ এগুলো জনসাধারণের স্বার্থ রক্ষার পোস্ট। এর মধ্যে সরকারের ভূমিকা আছে, যেমন অ্যাটর্নি জেনারেলের সরকার না থাকলে সরকার মনে করে যে সে কিভাবে আসলে টিকবে, সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু বাকি পোস্টগুলো সরাসরি সরকারকে একটা জবাবদিহিতায় রাখার
সরকারের সাথে একটা কি বলে যে তার একটা এমন একটা সম্পর্ক যে সম্পর্কে জবাবদিহিতার জায়গা আছে, এইটার সাথে সরাসরি যুক্ত। সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কারভাবে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব করেছি, এটা আমরা লড়াই করেছি দীর্ঘদিন ধরে, যে এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ বদলাতে হবে। ওইসব রাষ্ট্রপতির আলোচনাটা এই সংবিধান থেকে তোলার কোনো মানেই হয় না। বাংলাদেশের সমস্ত নিয়োগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ দেয়। খোদ প্রধানমন্ত্রীর নিয়োগটাও কার্যত আসলে তার উপর নির্ভর করে না, ওইটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক যে হয় সেটার উপরে। সুতরাং চিফ জাস্টিসের পদ রাষ্ট্রপতি দেন, এটা ঠিক না, এটা প্রধানমন্ত্রী বলেন সে কারণে দেন। সুতরাং বাংলাদেশে যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয় তার আলাদা কোনো সে নাই। এটা ধরে আমাদের কোনো এখন পর্যন্ত হবে না। আমাদের জায়গায় যেতে হবে যে যেটা সরাসরি ঘটবে, মানে পাওয়ার পার্টি এবং অপোজিশনের মধ্যে কোনো কনসেনসাস হচ্ছে কিনা। যদি সেটা না হয়, বাকি আলোচনা মানে যদি লক্ষ্য থাকে যে আমি একটা এগ্রেসিভ ক্যাপিটালিজম, এগ্রেসিভ পুঁজির রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পুঁজির কর্তৃত্ব কায়েম করব, তখন আমি সর্বলেভেলে সবচেয়ে 2 নম্বর অযোগ্য লোকটাকে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে আমার এই লুটপাটটা সুবিধাজনক হয়। শেখ হাসিনা 238 বিলিয়ন ডলার চুরি করেছেন বলে শ্বেতপত্র কমিটি বলেছে। তো এই 238 বিলিয়ন 460 বিলিয়ন ডলারের জিডিপি যেটার ইনফ্লেটেড, সেইটারই যদি 238 বিলিয়ন ডলার চুরি হয়ে যায়, পাচার হয়ে যায়, তাহলে সে দেশে অর্থনীতি কিছু নাই। এই টাকা চুরি করার জন্য তো সর্বস্তরে মোসাহেব অযোগ্য 2 নম্বর লোক দরকার। সেটা সব ধরনের আইনি পরিবর্তন ঘটবে। এখন আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে মানে অপোজিশন এবং পাওয়ারের মধ্যে কনসেনসাস। সেইটা যদি তৈরি হয় বাংলাদেশের মতো ডেমোক্রেসিতে, ভারতের মতো ডেমোক্রেসিতে, ন্যায়পাল এবং নির্বাচন কমিশনে এই জায়গায় এসছে। ন্যায়পাল আন্দোলনের মধ্যে দিয়ে এসছে যে একটা কনস্টিটিউশন কমিশন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিসের সমন্বয়ে ন্যায়পাল নিয়োগ হবে। তারপরে সেটার রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন এইভাবে নিয়োগ দিতে হবে, যদিও বিজেপি সরকার ওই চিফ জাস্টিসের জায়গায় ইউনিয়ন মিনিস্টার এনে তারা সাংবিধানিক কমিশনের ফরমেশনটা বদলেছে। কিন্তু ভারতের মতো এত দীর্ঘ মানে নির্বাচনী গণতন্ত্র যেখানে চর্চিত হয়েছে, সেখানেও এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সাংবিধানিক কমিশন লাগছে। তার মানে হচ্ছে গণতন্ত্র কোনো ফুল প্রুফ সিস্টেম না। এখানে নানানভাবে লুপহোলস আছে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। কিন্তু বাংলাদেশ সহ বহু দেশ এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের মতো দেশেও এখন প্রশ্ন উঠছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে রীতিমতো মানে মানে তাকে একটা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ফলে এই জায়গাগুলো আমাদের বাংলাদেশের এই জায়গাতে আমাদের প্রস্তাবনা হচ্ছে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস এই 3 জন অথবা 3 জনের প্রতিনিধিরা একটা কনস্টিটিউশন কমিশন করবেন, তারা অ্যাপয়েন্ট করবেন। বিএনপির সাথে আলোচনায় বিএনপি এই জায়গায় অন্তত ইলেকশন কমিশন ব্যাপারে রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা বিএনপির প্রস্তাবনায় কতটা বিএনপি রাখবে সেটা একটা পরবর্তী আলোচনা। কিন্তু বাংলাদেশে 31 দফা হয়েছিল, সেই 31 দফার পুরো আলোচনা প্রক্রিয়ার মধ্যে কিন্তু এগুলো আলোচনা হয়েছে। তো বাংলাদেশের পলিটিক্যাল অপোজিশন যারা ছিল তাদের মধ্যে কিন্তু একটা রিহার্সাল, একটা আলাপ আলোচনা, ডিবেট দীর্ঘ 2 বছর ধরে, 3 বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে, প্রাইভেটলি, পাবলিকলি, আনুষ্ঠানিকভাবে। এবং সেইটা কথা ছিল যে আরেকটা দল আওয়ামী লীগ, তারা বড় দল ছিল, তারা ওই আলোচনা প্রক্রিয়া আসে কিনা। তারা অন্য পথ বেছে নিয়েছে, জনগণ তাদের উৎখাত করে দিয়েছে। এখন আমরা সেই পথে যাব। প্রয়োজনীয় সকলেরই এই মনোযোগটা আসা দরকার যে রাজনৈতিক দল এখানে যখন আগ্রহী, তখন এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ওই জায়গায় নিতে পারি কিনা, যেখানে নিয়োগের জায়গাটা আমরা করতে পারবো। আরেকটা বড় জায়গা দরকার, সেটা হচ্ছে লোকবল কি কোথা থেকে আসবে। সমস্ত জায়গায় যে আমলাতন্ত্রের বিপুল প্রভাব এবং আমলাতন্ত্র যেভাবে পুরোটা নিয়ন্ত্রণ করে, আপনি এখন নির্বাচন কমিশনে যতই নিজস্ব লোক দেন, 2টা সচিব আইনা দিবেন, তারপর সেই 2 সচিব পুরোটা কন্ট্রোল করে ফেলবে। নির্বাচন কমিশন কমপ্লিটলি আলাদা লোকবলে দাঁড়াতে হবে। তেমনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিসিএস পরীক্ষায় যেমন অন্যান্য কেডার আছে, তেমনি নির্বাচন কমিশন একটা কেডার হওয়া উচিত, দুর্নীতি দমন কমিশন একটা কেডার হওয়া উচিত। তারা যদি ওখানে যান, তারা সারা জীবন দুর্নীতি দমন কমিশনেই কাজ করবেন। সেইভাবে তাদের প্রশিক্ষণ, সেইভাবে তাদের মান ইত্যাদি ইত্যাদি তৈরি করা হবে। এখন সেটা যদি লোকবল করতে পারেন, যদি সাংবিধানিক কমিশনের নিয়োগ পদ্ধতি বদলাতে পারেন, বাংলাদেশে হয়তো বা কিছুদিনের জন্য, আমি জানি না এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে কিনা, ভালো হবে কিনা, কিন্তু এইটুকু অন্তত এখনকার পরিস্থিতিতে এইটা বলা যায়। আর একটা কথা বলি, এই সরকার মাথা ঠিক হলেই অনেক সময় সবকিছু হয় না। যেমন ধরুন, এই সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন, এরকম অভিযোগ কোথা থেকে কেউ এখন পর্যন্ত করেননি। আমি
সুতরাং অভিযোগের জায়গা থেকে বললাম যে এখন পর্যন্ত এই সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতি করছেন এরকম কোনো অভিযোগ আমরা শুনিনি। তাহলে উপদেষ্টারা তো দুর্নীতি করছেন না, তো দুর্নীতি হচ্ছে কিভাবে? পুলিশের যে এই কনস্টেবল নিয়োগ হলো, আপনারা কি মনে করেন যে বিনা টাকা পয়সা লেনদেনে হয়েছে? হয় নাই। আমরা শুনেছি তো, আমরা তো এই দেশে থাকি, প্রত্যেকটা জায়গাতে খবর পেয়েছি যে ওইখানে যে নিজেদের মধ্যে মেকানিজম করে সবগুলোতেই টাকা পয়সার লেনদেন হয়েছে। তার মানে যে স্ট্রাকচারটা শেখ হাসিনা রেখে গেছেন সেই স্ট্রাকচারটা এখনো বহাল তবিয়তে আছে এবং তারা কিন্তু ওই লেনদেনই অভ্যস্ত। এখন দ্য রিপ্লেসমেন্ট ফোর্স আগেরটা সরিয়ে দিয়ে পরেরটা আসলে তারাও কিন্তু এই লেনদেনে যদি আগ্রহী হয়ে ওঠেন তাহলে ওইটা বহাল থাকবে, সে কারণে বহালও আছে। এখন সে কারণেই বলছি যে রাতারাতি বদলটা করবে না। অনেকে বলেছেন যে 6 মাসে আমরা কোনো পরিবর্তন দেখছি না। 6 মাসে পরিবর্তন দেখার মতো বাস্তবতা আমরা নাই, ইলিউশনে থেকে কোনো লাভ নাই। আমাদের দরকার কাঠামোগত পরিবর্তন, যেটার প্রভাব ধীরে ধীরে তলা পর্যন্ত যাবে এবং সেইটার নিশ্চিত প্রয়োজনীয় সময়টা লাগবে। সুতরাং আমাদের বক্তব্য আপাতত শেষ করি যে অলরেডি পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা উঠেছে, প্রস্তাবনা আছে এবং সেই প্রস্তাবনা সম্ভবত সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবনার মধ্যেও আছে। আশা করি রাজনৈতিক দলগুলো এবং দেশের অন্যান্য সকল স্টেক হোল্ডার এই বিষয়ে মূল জায়গায় খুঁজবেন। যদি মূল জায়গায় একটা কনসেনসাস আসে তাহলে আর কোনো মানে অন্যগুলো বাকিগুলো সেই অনুযায়ী সাজাতে পারবেন। একজন ব্যক্তি যদি সরকারি দল বিরোধী দল কর্তৃক মনোনীত থাকেন তাহলে তার কারোর প্রতি কোন দলের প্রতি বিশেষভাবে অব্লিগেটেড থাকার কালচারটা বদলাবে। দেশে সাধারণভাবে একেবারে দল অনুগত দাসানুদাস টাইপের লোক থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিগনিটি সহ মানুষেরও আমরা দেখতে পাবো, কারণ তারও যখন সামাজিক প্রাসঙ্গিকতা থাকবে, রাষ্ট্রীয় প্রাসঙ্গিকতা থাকবে, তখন সেই ধরনের মানুষকে আমরা খুঁজে পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য।